আগে যখন কোচ নিয়োগ দিত তখন কিন্তু আসলে আমরা অনেকেই জানতাম না। হ্যাঁ, কোচ চলে আসতো যখন আপনার লাইন আপে হামজা দেওয়ান চৌধুরীর মতো প্লেয়ার থাকবে, তো তাকে ম্যানেজ করার মতো কোচ কিন্তু আপনাকে ওই লেভেলেরই লাগবে। তো আমরা কিন্তু কোনো প্লেয়িং স্টাইল তৈরি করতে পারি না। আমি চাইবো এমন একজন কোচ আসুক যে আমাদের দলটারে প্লেয়ারের যে রিসোর্স রয়েছে সেইটার উপরে ভিত করে আমরা যেন একটা প্লেয়িং স্টাইল তৈরি করতে পারি। ইটস ডিপেন্ড অন আপনার আসলে টিমে কীরকম রিসোর্স রয়েছে, ওর উপরে কিন্তু প্লেয়িং স্টাইলটা তৈরি হয়। কোনো ক্লাব ফুটবলে কিন্তু কোচের উপর থেকে কিন্তু কেউ কোনো খবরদারি করার কোনো সুযোগ নেই। আমরা আজকে একটু ফুটবল নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশ দলের ফুটবলের কোচ নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। আগামীকাল একটা বাফুফের মিটিং আছে, সেখানে হয়তো একটা শর্ট লিস্ট আমরা দেখতে পারি। বাংলাদেশের যে কোচ নিয়ে যে আলোচনা হচ্ছে সেখানে আসলে যে নামগুলো আসছে একটু কি আমাদেরকে আশান্বিত করছে কিনা বাংলাদেশের ফুটবলকে? ডেফিনেটলি ইন মাই কেরিয়ার যদি আপনি দেখেন, আমি যতদিন জাতীয় দলে খেলছি বা আমি যতদিন দেখছি বাংলাদেশ জাতীয় দলের ফুটবল কোচ নিয়োগের ব্যাপারে এরকমের তো আসলে কখনো টেন্ডার দিয়ে বা সিভি অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো আসলে কখনো আমি দেখিনি, টু বি অনেস্ট। এই প্রথম দেখলাম এবং সেখানে দেখতে গিয়ে তো আসলে যেটা দেখলাম যে হিউজ সিভি জমা পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বাংলাদেশ জাতীয় দলে কোচ হওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এটা একটা অন্যরকম ব্যাপারটা এরকম। দেখেন, এইখানে কিন্তু আগে যখন কোচ নিয়োগ দিত তখন কিন্তু আসলে আমরা অনেকেই জানতাম না। হ্যাঁ, কোচ চলে আসতো বা আপনারা মিডিয়া যারা আছেন, আমরা প্লেয়ার যারা আছে তার আসার পরে জানতাম যে কোচ হয়তো হল্যান্ড থেকে আসছে, ব্রাজিল থেকে আসছে বা আর্জেন্টিনা থেকে আসছে। এখন যেটা হবে, এখন যে কোচ আসছে এটা কিন্তু আসলে প্রতিনিয়তই আপডেট পাচ্ছি আপনাদের মিডিয়ার মাধ্যমে এবং ফুটবল ফেডারেশনে কিন্তু রেগুলার যে টেকনিক্যাল কমিটি রয়েছে তারা কিন্তু আপডেট দিচ্ছে যে সিবিগুলি জমা হচ্ছে সেখান থেকে কতজনকে বাছাই করা হয়েছে, কতজন শর্ট লিস্টে আসছে, গোলকিপার কোচকে আসছে, অ্যাসিস্ট্যান্ট কোচ কার হবে, সব কিছু কিন্তু একটা নির্দিষ্ট সময়ের ভিতরে কিন্তু তারা রেগুলার একটা মেসেজ দিচ্ছে। তো এটা আমি বলবো যে বি পজিটিভ এবং এখানে কিন্তু আসলে লুকোচুরি কোনো কিছু দেখছি না, টু বি অনেস্ট। তো সেই জায়গা থেকে আমি বলবো যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা স্বচ্ছতা বজায় রাখছে এইবার কোচ নিয়োগ দেওয়ার ব্যাপারে। বেশ ভারী ভারী কিছু সিভি পড়েছে, আমাদের কাছে বেশ কিছু সিভিও আছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। তার আগে আমি আপনার কাছে জানতে চাই, যে নামগুলো আসছে বা যে ধরনের নাম আসছে, ইউরোপ বলেন, এশিয়ান বলেন বা অন্য যে কোনো জায়গা থেকে আসছে, কী ধরনের কোচ আপনি ব্যক্তিগত বাংলাদেশ দলের জন্য চান? দেখেন, আমার চাওয়া হবে, আমি কিন্তু ইউরোপ, ল্যাটিন আমেরিকা বলেন, আমাদের দেশের কোচ বলেন, সাউথ এশিয়ার কোচ বলেন, অনেক কোচের আন্ডারে কিন্তু বাংলাদেশ ফুটবলে খেলেছি। হ্যাঁ, ইন্ডিয়ান কোচ নঈমুদ্দিন আন্ডারও খেলেছি। ল্যাটিন আমেরিকার কোচ আর্জেন্টিনার কোচ ছিল দিয়েগো আন্দ্রে ক্রুশিয়ানি, ডিডো, তার আন্ডারও খেলেছি। ইউরোপের কোচ লুডভিগ ডি ক্রুইফ আসছিল, আপনি জানেন। মেসিডোনিয়ান কোচ ইলিয়াভস্কি আসছিল, তার আন্ডারও খেলেছি। সো ব্যাপারটা হয়েছে যে কোচ নিয়োগের ব্যাপারে আমি আমার কাছে যদি পার্সোনালি আপনি আমার ওপিনিয়ন জানতে চান, আমি বলবো যে আমাদের দেশের যে এই মুহূর্তে যে টিমের স্ট্যান্ডার্ড রয়েছে, আমাদের দলে যে প্লেয়ার রয়েছে তাদেরকে আসলে কিভাবে কোচিং করাবে, এই দলটাকে আসলে যখন আপনি প্লেয়ারদেরকে লাইনে দাঁড়িয়ে সামনে কথা বলবেন, ওই ক্যাপাবিলিটি, ওই স্ট্রেংথ, ওই ধরনের কোচ আমাদের এখানে লাগবে। বিকজ আমাদের দলে কিন্তু এখন স্ট্রেংথ অনেক বেশি এবং যখন আপনার লাইন আপে হামজা দেওয়ান চৌধুরীর মতো প্লেয়ার থাকবে, সো তাকে ম্যানেজ করার মতো কোচ কিন্তু আপনাকে ওই লেভেলেরই লাগবে। তো সেইখান থেকে আমি বলবো যে আমরা হয়তো অন দ্য ফিল্ড টেকনিক্যাল জিনিসগুলি আমরা বেশি আনছি, বাট কোচিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে প্লেয়ার ম্যানেজমেন্টটাও কিন্তু আপনাকে দেখতে হবে, যেটা সবথেকে বড় কঠিন কাজ। কারণ একটা দলের 3 জন বা 30 জন যে স্কোয়াড থাকে সেখানে সেই সব প্লেয়ারদেরকে আপনি ম্যানেজ করে দলটাকে প্রপার একটা গাইডলাইন তৈরি করা, সেইটা কিন্তু আসলে কোচের সবথেকে বড় পরীক্ষা। তো সেই জায়গা থেকে বিবেচনা করে আমি বলবো যে প্রোফাইল অবশ্যই ভালো থাকতে হবে ডেফিনেটলি, এবং এক্সপিরিয়েন্স অবশ্যই ভালো থাকতে হবে। সে ইন্টারন্যাশনালি, হ্যাঁ, ক্লাব ফুটবলের থেকে আমাকে দেখতে হবে যে ইন্টারন্যাশনালি আসলে তার সাকসেসটা কেমন, বিকজ এটা তো জাতীয় দলের অ্যাসাইনমেন্ট। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এরকম একজন কোচ আসবে যে কিনা আমাদের ফুটবল দলটাকে, অনেস্টলি ফুটবল দলটাকে একটা প্লেয়িং স্টাইল তৈরি করতে পারবে। হ্যাঁ, কারণ আপনি যদি লাস্ট 4 বছর বা 4.5 বছরের আমাদের এক্সপিরিয়েন্স দেখেন যে কোচ ছিল, আমি কাউকে ছোটো করছি না, বাট আমরা কিন্তু আসলে দল হিসাবে কিন্তু অনেক ভালো একটা স্ট্রেংথ হিসেবে পরিণত হয়েছি, বাট আমরা কিন্তু কোনো প্লেয়িং স্টাইল তৈরি করতে পারি না। আমি চাইবো এমন একজন কোচ আসুক যে আমাদের দলটারে প্লেয়ারের যে রিসোর্স রয়েছে সেইটার উপরে ভিত করে আমরা যেন একটা প্লেয়িং স্টাইল তৈরি করতে পারি, একটা খেলার জন্য একটা সিস্টেম অফ প্লে তৈরি হয়, সেই জিনিসটা আমি চাইবো। সেটা তো অবশ্যই। সম্প্রতি একটা জিনিস শুনতে পাচ্ছি যে এশিয়ান অঞ্চলে কোচিং করানোর অভিজ্ঞতা আছে, এরকম কোচকে বাফুফে প্রাধান্য দিতে চায়। তার থেকেও যদি ভালো কোচ পায় আমরা কি তাদেরকে ইগনোর করব? না, এটা তো কখনই না। এশিয়াতেই যে কোচিং করানোর এক্সপিরিয়েন্স থাকতে হবে, টু বি অনেস্ট, এটা
তো আসলে মানে এরকমের গেট থাকবে এটা আমি আসলে মানি না। আপনাকে দেখতে হবে যে সে ইউরোপে কোচিং করিয়েছে কিনা বা ল্যাটিন আমেরিকাতে করিয়েছে কিনা, ডাজেন্ট ম্যাটার। দেখতে হবে যে তার আসলে সাকসেসের পরিমাণটা কেমন এবং সে ওইখানে কোন দলকে নিয়ে আসলে সাকসেস করেছে, হ্যাঁ, এবং তাদের আসলে পোটেনশিয়ালিটি কেমন ছিল, কোন প্লেয়ারদেরকে নিয়ে সে কাজ করেছে, হ্যাঁ। সো অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড তার আসলে রেকর্ড কী, হ্যাঁ, এইগুলি দেখে যাচাই বাছাই করে যদি সে শুধু ইউরোপেরও হয়, আমেরিকারও হয় এবং আমাদের এশিয়ারও যদি কোচিং করানোর এক্সপিরিয়েন্স থাকে, ইট ডাজেন্ট ম্যাটার হচ্ছে যে সে আসলে তার কোচিং কেরিয়ারে কি সাকসেসগুলি দেখাতে পেরেছে, হ্যাঁ। তো ওই জায়গাগুলি দেখতে গিয়ে যদি সে আমার কাছে মনে অনেক হাই প্রোফাইল কোচও যদি হয় বা অনেক আমরা হয়তো নাম জানি না এরকম কোচও যদি হয়, ডাজেন্ট ম্যাটার হলো আপনি একজন ভালো দক্ষ কোচকে আপনি নিয়োগ দিতে হবে। লিওনেল স্ক্যালোনির উদাহরণ আমরা দিতে পারি, আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করেছেন, কজন চিন্তা তাকে? এক্স্যাক্টলি মামুন ভাই, টু বি অনেস্ট এই কথাটা আমি আপনাকে বলতে চেয়েছিলাম। দেখেন লিওনেল স্কলোনিকে কিন্তু 2022-এর আগে যদি আমরা দেখি, আমরা কিন্তু তাকে তেমনভাবে চিনতাম না, অ্যাজ এ প্লেয়ার হিসাবেও কিন্তু আমরা তার নামটা জানতাম না। বাট কোপা আমেরিকা জেতানোর পরে লিওনেল মেসির সাথে ওই শর্ট মিটিংগুলি করা, পরবর্তী কিন্তু হিস্ট্রিগুলি সব আমাদের সামনে আসছে। সো কোচ হতে হবে এরকম যে প্লেয়ার আপনার যে রিসোর্স যাই থাক না কেন সেইটাকে দল হিসেবে পরিণত করে সাকসেসের জায়গাটা যেন নিয়ে যেতে পারে, হ্যাঁ, এইটা হবে বড় চ্যালেঞ্জ। এবং আমি মনে করি যে সেইটা যে করে দেখাতে পারবে, দ্যাট ওয়াজ গুড কোচ। হ্যাঁ, আমি শুধু একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, হয়তো অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারে। ইন 2019, হ্যাঁ, আমি 19-এ যখন মোহামেডানে খেলি, হ্যাঁ, তখন আমরা রেলিগেটেড এর দ্বার প্রান্তে একদম, হ্যাঁ, ফার্স্ট লিগে আমাদের পয়েন্ট হলো 6, তো সেকেন্ড লিগে শনলেন নামের একজন কোচ আনে, আপনি হয়তো শনলেন, হ্যাঁ। সো ও এসে সেকেন্ড লিগে কিন্তু আমাদের 21 পয়েন্ট দেয় এবং আমরা 27 পয়েন্ট লিগে লিগ টেবিলের 5 নম্বরে চলে যাই। আমাদের দলটা কিন্তু ওই বছর তেমন একটা ভালো ছিল না, সবাই হয়তো ধরে নিয়েছিল, মোহামেডানের ফ্যানরা ধরে নিয়েছিল যে আমরা রেলিগেটেড হতে যাচ্ছি। বাট সেকেন্ড লিগে এসে আমাদের সেম টিম নিয়েই হয়তো একজন বা দুজন প্লেয়ার সেকেন্ড লিগে আমরা চেঞ্জ করেছিলাম, ফরেন প্লেয়ার। ওই দলটাকে নিয়ে কিন্তু সে সাকসেসফুল এবং এর পরবর্তী সিজনগুলিতে কিন্তু সে সাকসেস দেখিয়েছে। ব্যাপারটা হলো আপনার কাছে কোয়ালিটি বা রিসোর্স যাই থাক না কেন, ওই দলটাকে আপনি আসলে কিভাবে পরিণত করবেন, কি প্লেয়িং স্টাইল দিবেন, তাদের অ্যাডাপশন কী হবে, সেইগুলি যদি ম্যানেজ করতে পারেন, দ্যাট উইল বি গুড কোচ আমি মনে করি। আরেকটা আলোচনা আমরা খুব ভালো শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে তাও কিছুদিন আগের 50 থেকে 60 বছর একটা বয়সসীমা বেঁধে দেওয়ার একটা প্রক্রিয়া আমরা সেখান থেকে বাফুফে থেকে শুনতে পাচ্ছি। কম বয়সী কোচের সমস্যা বা বেশি বয়সী কোচ হলে কি কোনো সমস্যা আছে? ইতিহাসে তো আমরা এরকম অনেক কোচ দেখি 30 বছর 40 বছর বয়সেও বেশ সাকসেসফুল কোচ আছেন এবং 60-এর উপরেও অনেক সাকসেসফুল কোচ আছেন। আপনি জাবি আলোনসোর কথাই দেখেন, জাবি আলোনসো বায়ার লেভারকুজেনের যে সাকসেস দেখিয়েছে, হ্যাঁ, তার বয়স কত, প্লেইং ক্যারিয়ারের 5 বছরের ভিতরেই কিন্তু সে কোচিং এর জায়গা থেকে কিন্তু অনেক বড় সাকসেস করেছে। আবার রিয়াল মাদ্রিদে গিয়ে কিন্তু সাকসেস হতে পারেনি। আলবেরোয়াকে দেখেন রিয়াল মাদ্রিদের এখন কোচ। সব কিছু মিলে এক্সপিরিয়েন্স অবশ্যই দরকার, আমি এটার সাথে অবশ্যই কোচিং এক্সপিরিয়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোচিংয়ের আপনি দেখবেন সব কোচদের কাছে আপনি যখন ইন্টারভিউ নেবেন, তাদের কাছে আপনি যদি একটা কোশ্চেন করেন যে আপনি আসলে মানে আপনার সাকসেস তো অনেক হয়েছে, বাট তারপরে সে বলবে যে আমি এখনও শিখছি। হ্যাঁ, পেপ গার্দিওলা থেকে শুরু করে যদি মরিনোর কাছেও এখন জিজ্ঞেস করেন, তারা এখনও বলবে যে আমরা শিখছি। সো কোচিংয়ের জায়গা থেকে শেখার কোনো শেষ নেই। সো অবশ্যই এটা এক্সপিরিয়েন্স অবশ্যই দরকার, কারণ হলো এক্সপিরিয়েন্স হলে যেটা হয় যে প্লেয়ারদের ম্যানেজ করা, অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড, এর বাইরেও তো অনেক কাজগুলি থাকে, সেইগুলি ম্যানেজ করতে সুবিধা হয়। আর একটু আনএক্সপিরিয়েন্স যেটা হয় যে সে হয়তো অনেক কিছু এই পরিস্থিতিগুলি হয়তো ফেস করেনি, সেগুলো হয়তো আবার নিউলি তাকে ফেস করতে হবে। এইটা হলো এক্সপিরিয়েন্স এবং নন এক্সপিরিয়েন্সের ভিতর তফাৎ। এবং নন এক্সপিরিয়েন্স হলে যে সে ভালো করতে পারবে না এইটা আমি আসলে বিশ্বাস করি না। তার প্লেইং স্টাইলটা অন্যরকম হতে পারতে, তার চিন্তাভাবনা কিন্তু আবার একটু ডাইনামিক হবে, হ্যাঁ, বিকজ সে এই সময়ের ফুটবলের সাথে বেশি রিলেটেড। সব কিছু মিলে আমি মনে করি যে কোচ নিয়োগের বেলায় সব থেকে বেশি দেখতে হবে যে আসলে তার প্লেয়ার ম্যানেজমেন্ট পাওয়ারটা কত ভালো। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ লাস্ট 4 বছর যদি আপনি দেখেন, আমরা যে জাতীয় দলটা আমাদের এই পর্যন্ত সে দাঁড়িয়েছে, সেখানে কিন্তু আমরা অনেক প্লেয়ারকে কিন্তু ইগনোর করেছি। হ্যাঁ, আপনার দেশকে আপনি ভালো জায়গায় নিতে গেলে অনেক সময় আপনাকে প্লেয়ারকে ম্যানেজ করে কিন্তু তার বেস্ট পারফরমেন্সটা কিন্তু আদায় করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। তো একজন কোচই কিন্তু পারে একজন প্লেয়ারের বেস্ট ফুটবলটা কীভাবে অন দ্য ফিল্ড সে রাইট টাইমে রাইট মোমেন্টে আসলে সে ইউটিলাইজ করবে, এটা কিন্তু কোচ ছাড়া কেউ করতে পারবে না। সুতরাং এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় একটু আমরা জানতে চাইবো, আমাদের তো বাফুফেতে আর্থিক একটা অনটন লেগেই থাকে, আমরা বারবারই বলতে শুনি যে বাফুফের ফান্ড খুব ভালো নেই। আর্থিক এই বিষয়টার কারণে আসলে আমরা কি ভালো কোচ হারানোর একটা শঙ্কা কি আছে কিনা?
ডেফিনেটলি যারা একটু হাই প্রোফাইল কোচ, যাদের প্রোফাইল অনেক ভালো এবং হয়তো আপনি নির্দিষ্ট করে কিছু কোচের হয়তো নাম বলবেন, যারা আমি যতটুকু জানি কিছু কোচ আছে যাদের হয়তো পেমেন্ট ইস্যু অনেক বেশি, হ্যাঁ, তো সেই জায়গাটা অ্যাফোর্ড করা এটাও তো একটা বাজেটেরও তো অবশ্যই ফুটবল ফেডারেশন একটা নির্দিষ্ট ব্যারিগেট রয়েছে, তো সেইটাও কিন্তু আপনাকে কনসিডারেশনে নিতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম আজকে যদি আবার একটা ইন্টারভিউ দেখেন, আমাদের স্পোর্টস মিনিস্টার যেটা বলেছে আমিনুল ভাই, তার মন্ত্রণালয় থেকে কিন্তু সহায়তা করার কিন্তু একটা সে আশ্বাস দিয়েছে, এটা কিন্তু খুব, আমি বলবো যে খুব ভালো একটা প্রস্তাব। ফুটবল ফেডারেশন যদি স্পোর্টস মিনিস্টারের সাথে বসে যদি এই কোচের স্যালারিটা যদি কিছুটাও যদি ওখান থেকে হেল্প পায়, সেটাও আমি মনে করবো যে বড় একটা পাওয়া হবে। বাট মেইন ব্যাপার হলো ভালো কোচ নিতে গেলে আপনাকে অবশ্যই পেমেন্ট কনসিডারেশন করতেই হবে এবং তাকে কিন্তু ও পেমেন্ট দিয়ে এখানে আনতে হবে। বাট ডেফিনেটলি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেফিনেট একটা বাজেট রয়েছে, কারণ আপনি যদি বিগত দিনে যে কোচ ছিল তার বাজেট ছিল $15,000 একটু নিচে, আই হোপ $13,000। সো এখন যে কোচদের প্রোফাইল দেখছি তাদের কিন্তু এই অ্যামাউন্টের ভিতরে আপনি পাবেন না, তাদের আরও অ্যামাউন্ট অনেক বাড়াতে হবে, লাইক 30-40 এরকমের অ্যামাউন্ট বা এরও বেশিও হতে পারে। হ্যাঁ, ইভেনচুয়ালি আপনি যদি ইগোর স্ট্যামাকের কথা বলেন, ইন্ডিয়াতে যে কোচিং করতে, তার $40,000 তার পার মান্থ স্যালারি ছিল ইন্ডিয়াতে। সুতরাং এই ধরনের কোচ আনতে গেলে কিন্তু আপনাকে একটা অ্যামাউন্ট কস্টলি করতেই হবে। আর একটা নতুন আমাদের কাছে একটা নতুন সিভি এসেছে, আমি যদি একটু বলতে চাই, থমাস ডুলে, বায়ার্ন লেভারকুসেন আর এফসি শালকে তিনি খেলেছেন। যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক ছিলেন, 1998 যে বিশ্বকাপ হয়েছিল সেই বিশ্বকাপে তিনি যুক্তরাষ্ট্রের অধিনায়ক ছিলেন এবং যুক্তরাষ্ট্রের তিনি সহকারী কোচও ছিলেন। ফিলিপাইনকে এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করিয়েছেন। এই কোচকে আসলে কীভাবে রেট করবেন? না, ইভেনচুয়ালি আমাদের টেকনিক্যাল যে টিম রয়েছে, হ্যাঁ, ইকবাল ভাই, তারপর হিলটন ভাই, আমাদের টিটু ভাই টেকনিক্যাল ডিরেক্টর ইজ ভেরি, আমি বলবো যে এক্সপিরিয়েন্স, স্পেশালি টিটু ভাই ইজ ভেরি ভেরি এক্সপিরিয়েন্স। আমরা হয়তো অনেকভাবে আলোচনা সমালোচনা করছি, বাট তাদের জায়গা থেকে কিন্তু তারা কিন্তু সপরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু কোচ যাচাই বাছাই করছেন। এবং আপনি যার কথা বলছেন, ডেফিনেটলি এশিয়াতে কোচিং করানোর এক্সপিরিয়েন্স যাদের থাকবে তাদের একটু প্রায়োরিটি দিতে হবে। এবং যেন ফিলিপাইনের মতো দেশকে এশিয়া কাপে নিয়ে গেছে, এটা আমাদের যে বিগ ডিল, হ্যাঁ, এবার এটা আমি বলবো যে খুবই ভালো। এবং এশিয়ার কন্ডিশনে আসলে কোচিং করানোর এক্সপিরিয়েন্স থাকাটা আমি বলবো যে এটা অন্যরকম একটা বাড়তি পাওয়া হবে আমাদের জন্য যদি এই ধরনের কোচ আমরা নিতে পারি। বাট এই না যে আমরা ইউরোপে কোচিং করানোর কোচদেরকে নিব না, তা না। মেইন ব্যাপার হলো যে আমাদের সাথে আসলে খাপ খাওয়াতে পারবে কিনা, কারণ এখানে আমাদের ওয়েদার কন্ডিশন, আমাদের স্যালারি ইস্যু সব কিছু মিলিয়েই কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। তো সেই জায়গা থেকে সবসময় আমি তাদের ক্ষেত্রেও দেখেছি ইন্টারভিউতে যারা টেকনিক্যাল টিম রয়েছে তারা বলছে যে এশিয়াতে আসলে কোচিং করানোর এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তাদের দিকে একটু প্রায়োরিটি বেশি দিচ্ছে। তো সেটা হলে আমি বলবো যে খারাপ হবে না। তারপর আমি মনে করি যে ভালো কোচ যে রয়েছে এর ভিতরে সে যেন অ্যাবসেন্স না পড়ে যায়, সে যেন বাদ না পড়ে যায়, এর ভিতর থেকে বেস্ট পসিবল যে তাকেই যেন আমরা নিতে পারি। এখানে কিন্তু অনেক কিছু কনসিডারেশনে থাকতে হবে। আরও কিছু কোচের সিবি আছে, আমরা সেই জায়গায় যাব। তার মাঝখানে একটু ছোট্ট করে জানতে চাই, আসলে এখনও পর্যন্ত হামজা, জামাল ভুঁইয়া বা জাতীয় দলের যারা আছে তাদের সাথে আসলে কোচ বিষয়ে কোনো আলোচনা হয়নি। আমরা যতটুকু খোঁজ খবর নিয়েছি এখন পর্যন্ত আলোচনা করা হয়নি। আপনি অ্যাজ এ ফুটবলার হিসেবে আপনি যেটা একটু আগে বলছিলেন যে কোচ চলে আসতো, আপনারা জানতেন, আসার পরে জানতেন যে আসলে এই কোচ আসছে। হামজা যে লেভেলে খেলেন, হামজাদের সাথে থেকে একটু আলোচনা করা যায় কিনা, বা আলোচনা করলে সেটা বাংলাদেশের ফুটবলের জন্য ভালো হবে কিনা? দেখেন, এখানে সব প্লেয়ার ইনভলভমেন্ট থাকাটা জরুরি না কোচ নিয়োগের বেলায়, বাট হামজা ইজ ভেরি স্পেশাল। হ্যাঁ, আমাদের এখন ইন্টারন্যাশনালি যে হাইপ তৈরি হয়েছে ডেফিনেটলি হামজার জন্য হয়েছে। হ্যাঁ, এবং এই যে আমরা হাই প্রোফাইল কোচ খুঁজছি, আমরা একজন ভালো কোচ খুঁজছি, ডেফিনেটলি হামজা, সমিত সোম বা জায়ানদের মতো প্লেয়াররা, ট্যালেন্টেড প্লেয়ার আছে দেখেই কিন্তু আমরা একজন ভালো কোচ খুঁজছি, যাদেরকে কিনা একটা প্লেয়িং স্টাইল, একটা দুর্দান্ত একটা দল হিসেবে পরিণত করবে। এটাই তো আমাদের সব থেকে বড় চাওয়া, যে একটা আমরা সামনে সাফ ফুটবল রয়েছে সেটা যদি চ্যাম্পিয়ন হতে পারি, সান মেরিনের সাথে একটা ফ্রেন্ডলি গেম আছে সেখানে যেন আমরা ভালো করতে পারি। এখানে স্পেশালি হামজার মতামতটা আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে কনসার্ন করতে পারে, তারও হয়তো চয়েস থাকতে পারে, এবং আপনি যে প্রোফাইলের কোচদের কথা বলছেন তারও জানাশোনা থাকতে পারে, সে হয়তো এদের ব্যাপারে তার ধারণা থাকতে পারে। সুতরাং হামজাকে ইনভলভ করাটা আমি বলবো যে এটা নর্মাল প্রসেস, এবং আমি মনে করি এটা আরও ভালো হবে, কারণ হি নোজ এভরিথিং এবং সে যে লেভেলে ফুটবল খেলছে তার কাছে অনেক ধারণা রয়েছে। সুতরাং সেই জায়গা থেকে আমি বলবো যে হামজার মতামত নেওয়াটা খুব জরুরি। যতটুকু শুনছি আগামীকালই একটা শর্ট লিস্ট 22 জনের হয়তো দিবে, তার আগে কি হামজার সাথে আলোচনা করলে ভালো হতো না? সময় তো আসলে গড়িয়ে যাচ্ছে। 22 জনের লিস্ট থেকে আপনার যে 270 জনের সিভির কথা বলছিলাম সেখান থেকে অনেককে বাদ দিয়ে দেওয়া হয়েছে, মাত্র 22 জনকে রাখা হয়েছে। আগে থেকে কি হামজার সাথে আরেকটু আগে কনসার্ন করলে ভালো হতো কিনা? দেখেন, কোচ নিয়োগের ব্যাপারটা কিন্তু বেশি দিন সময় নেই, বিকজ আপনার জুনে আপনার ম্যাচ রয়েছে এবং মে মাস অলরেডি শুরু হয়ে গেছে আজকে 3 তারিখ। সুতরাং এখন কিন্তু উইদিন ভেরি শর্ট টাইম আপনার কোচ নিয়োগ দিয়ে দেবেন। অবশ্যই আমি ঠিক জানি না আপনার
জানেন কিনা আমি জানি না, যেটা হলো যে হামজার সাথে তারা যোগাযোগ করেছে কিনা বা মানে এখনো technical- পর্যন্ত করেনি। আমি ঠিক জানি না, বাট যোগাযোগ করাটা ইজ ভেরি এসেনশিয়াল এই মুহূর্তে, কারণ হামজা নিজেরও কিন্তু একটা ব্যক্তিগত চাওয়া পাওয়া থাকতে পারে, বিকজ যেটা হয়েছে বিগত দিনে কোচকে নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়েছে। হ্যাঁ, তো সেই জায়গাটা যদি আমি মনে করি যে আবারও হয় কোচ নিয়োগের পরে, সেটা কিন্তু আবার আমাদের জন্য ভালো হবে না। সুতরাং প্লেয়ারদের মতামত, দু একজন প্লেয়ারের মতামত এখানে নেওয়া যেতে পারে, স্পেশালি হামজা চৌধুরীর, বিকজ যেটা বললাম যে ওর কিন্তু প্লেইং ক্যারিয়ার অনেক কোচের আন্ডারে খেলেছে। সো ও আসলে কোন ধরনের কোচ চায়, আমাদের দলটা সম্পর্কে ওর ভালো ধারণা রয়েছে, ইন্ডিভিজুয়ালি আসলে আমাদের দলটাতে কী কী দরকার, কোন জায়গাগুলো ইমপ্রুভ করতে হবে, সেটা কিন্তু হামজা এখন বেশ ভালো জানে। এবং অ্যাগেনস্ট লাস্ট ম্যাচ যদি আপনি দেখেন, যেটা আমরা সিঙ্গাপুরের সাথে এও ম্যাচ খেলেছি, কিছু সময় হামজাকে আমি বিরক্ত হতে দেখেছি, শেষের দিকে যদি আপনি দেখেন, হ্যাঁ, মাথায় হাত দিয়ে দাঁড়িয়েছিল। সুতরাং প্লেয়ারদের উপরও কিন্তু, প্লেয়ারদের কোয়ালিটিটাও কিন্তু সে এখন জানে। সুতরাং এই প্লেয়ারদের কোয়ালিটির উপরে বেস করে আসলে আমাদের কোন ধরনের একজন কোচ দরকার, সেটা হামজা ডেফিনেটলি বলতে পারবে। সুতরাং এটা আমি মনে করি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হামজার সাথে কিছু হলেও কনসার্ন করা উচিত। আরেকটা সিবি নিয়ে একটু আলোচনা করতে চাই। রোজারিও মিকেল 2016 অলিম্পিক জিতিয়েছেন ব্রাজিলকে, নেইমারের সাবেক কোচ, এই কোচও বাংলাদেশে আসতে চান, তার সিবি জমা দিয়েছেন। এবং বেতনের যে বিষয়টা বলছিলাম আমরা, বাফুফের একটা আর্থিক যে দৈন্যতা আছে বা খামতি আছে, সেই জায়গায় রোজারিও তিনি আসলে তার বেতনটা কমিয়ে হলেও আসতে চান, এরকম একটা বার্তা আমরা পেয়েছি। এই কোচকে আসলে কীভাবে রেট করবেন? ব্রাজিলের কোচ, বাংলাদেশে তো ব্রাজিল প্রীতি, আর্জেন্টিনার প্রীতির একটা বিষয় থাকেই। না, ডেফিনেটলি ব্রাজিল আর্জেন্টিনা কোচরা কিন্তু আমাদের এখানে এসে সাকসেসও হয়েছে। আপনি যদি আর্জেন্টিনা 2005-এ আমি যখন প্রথম জাতীয় দলে আন্দ্রে ক্রুশিয়ান এসেই কিন্তু সাফ ফুটবলের ফাইনালে নিয়ে গেছিলো, আমরা মিয়ানমারের 4 জাতীয় টুর্নামেন্টে রানার আপ হয়েছিলাম, বেশ ভালো সাকসেস দেখেছিল। তখন আমাদের প্লেইং একটা স্টাইল তৈরি করে দিয়ে গেছিলো, ছোটো ছোটো পাছে খেলার। হ্যাঁ, একটা শৈল্পিক ফুটবলের ভিতরে কিন্তু সে ধারাবাহিকতা নিয়ে আসছিল এবং ওই সময়টা বেশ ভালো করেছিলাম আমরা। এরপরে একজন ডিডো আসছিল, ডিডো কিন্তু আমাদের জাতীয় দলটাকে বেশ ভালো একটা জায়গায় নিয়ে গিয়েছিল, টু বি অনেস্ট। তো সেই জায়গা থেকে রোজারিও মিকেল আমাদের জন্য অবশ্যই, আমি তার প্রোফাইল এবং আমি যতটুকু আপনাদের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে যতটুকু দেখেছি, ইজ ভেরি গুড কোচ এবং তার এক্সপিরিয়েন্স অনেক বেশি। হ্যাঁ, এক্সপিরিয়েন্স অনেক বেশি এবং সে নিজের থেকে কিন্তু এখানে আসার জন্য কিন্তু সে আগ্রহ প্রকাশ করেছে। এখন মেইন ব্যাপার হলো আসলে তার সাথে আসলে কমিউনিকেশন বা এইটা কিন্তু আপনি আমি আলোচনা করতে পারবো, সব কিছু কিন্তু ডিপেন্ডস অন বাংলাদেশ টেকনিক্যাল কমিটি রয়েছে এবং একদম শেষের দিকে কিন্তু ন্যাশনাল যে ম্যানেজমেন্ট কমিটি রয়েছে এবং সেটার প্রেসিডেন্ট কিন্তু তাবিদ আউয়াল এবং হি ইজ ভেরি ডাইনামিক পারসন। তাবিদ ভাই দেশ বিদেশের ফুটবল সম্পর্কে তার যে জ্ঞান রয়েছে, আমরা কিন্তু আসলে তার ধারে কাছেও নেই, টু বি অনেস্ট, বিকজ সে অনেক বড় বড় জায়গায় কিন্তু সে খেলাগুলি দেখেছে এবং চেলসি ফুটবল টিমের সাথেও তার রিলেটেড রয়েছে। সুতরাং তাবিদ ভাই, হি নোস হাউ টু হ্যান্ডেল দ্য কোচিং স্টাফ এবং কাকে নিলে আমাদের জন্য ভালো হবে, ডেফিনেটলি সে সেটা চিন্তা করে নেবে। এবং রোজারিও মিকেল যদি আমাদের এখানে নিজের থেকে যদি সে কোচিং করাতে, এটা তো অবশ্যই আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া হবে এবং সেইটা যদি আমরা কনসিডারেশন রেখে তাকে এখানে আনতে পারি, সেটা অবশ্যই ভালো হবে। তারপর আমি বলবো যে এটা কিন্তু আপনি আমি ডিসকাশনের পর্যন্তই করতে পারবো, বাট পুরোটাই কিন্তু আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপরে ডিপেন্ড করে। আমরা যদি একদম সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে কোচরা এলেন, আমি যদি জেমিডে থেকে শুরু করি, জেমিডের এক ধরনের স্টাইল ছিল, একটু পেশিবহুল, একটু স্ট্যামিনা বেশি থাকতে হবে, শারীরিক সক্ষমতা বেশি থাকতে হবে, খুব বেশি পরিশ্রম করাতেন ফুটবলারদেরকে, সেটা আমরা দেখেছি। রানিং করাতেন খুব বেশি। আবার আমাদের তারপরে যে কোচ ছিলেন, সবশেষ কোচ ছিলেন, তিনি দেখলাম একটু টেকনিক্যালি পাসিং নির্ভর ফুটবল খেলতেন। বাংলাদেশের যে আবহাওয়া, বাংলাদেশের যে কালচার, সেই কালচারের সাথে আসলে কোন স্টাইল বেশি যায় বা যাবে? দেখেন মামুন ভাই, সত্যি কথা বলতে হলো যে প্লেয়ারের উপরে ডিপেন্ডস করে আসলে আপনি কোন ফরমেশনে খেলবেন, আপনার প্লেইং স্টাইলটা কী হবে। হ্যাঁ, আপনার দলে যদি অনেক কোয়ালিটি প্লেয়ার থাকে যারা বল কন্ট্রোল করে খেলতে পারে, অনেক পাসিং কোয়ালিটি অনেক ভালো, রিসিভিং কোয়ালিটি অনেক ভালো, আপনার প্রেশার মোমেন্টে বল কন্ট্রোল করে বল আদান প্রদান করতে পারে, তখন একরকমের আপনি খেলতে পারবেন। আবার যদি কোয়ালিটি একটু ডিফারেন্ট হয়, লাইক একটু যদি ফিজিক্যাল হয়, তখন কিন্তু আপনি একটু ফিজিক্যালের দিকে কিন্তু আপনি ইনভলভমেন্ট হবেন। ইটস ডিপেন্ড অন আপনার আসলে টিমে কীরকম রিসোর্স রয়েছে, ওর উপরে কিন্তু প্লেইং স্টাইলটা তৈরি হয়। আমি শুধু একটা ছোট এক্সাম্পল দিই, আপনি যদি পিটার বাটলারের কথা বলেন মেয়েদের টিমে, হ্যাঁ, যখন পিটার বাটলার আসলে সিনিয়র প্লেয়ারদের বাদ দিয়ে ডিরেক্ট এশিয়া কাপে খেলার সুযোগ তৈরি করে নিয়েছিল, আপনার যদি মনে থাকে মিয়ানমারের মাটিতে হারিয়ে। হ্যাঁ, সুতরাং পিটার বাটলার কিন্তু আসলে এই মেয়েদের ভিতরে কিন্তু একটা অন্যরকম প্রোগ্রেস তৈরি করেছিল। হ্যাঁ, সুতরাং কোচ কিন্তু আসলে প্লেয়ারদের উপর ভেরি করে কিন্তু প্লেইং স্টাইল তৈরি করে। হ্যাঁ, তো সেইখান থেকে এবং আমরা কিন্তু পিটার বাটলারের অনেক রকমের সমালোচনা করেছি, সে হাইল্যান্ড ডিফেন্ড করে
পিছন থেকে বিল্ড আপ করে ফুটবল খেলে। সো এক একজন কোচের কিন্তু এক একটা প্লেইং স্টাইল আছে। তো সেই জায়গা থেকে আপনি যদি আমাকে কোশ্চেন করেন, আমি বলবো ডেফিনেটলি এখনকার ফুটবলে আমরা তো আসলে আমাদের যে ফিজিক্যাল কন্ডিশন, সেখানে আমরা আসলে ওই পিছন থেকে লং বল খেলে ওখানে নাম্বার 9 হোল্ড করবে, দেন আমরা অ্যাটাক বিল্ড আপ করবো, ওই স্ট্রেংথের দল কিন্তু এখন আমাদের নেই, বিকজ আমাদের ওই স্ট্রাইকারই নাই। সো আমাদের কোয়ালিটি মিডফিল্ডার রয়েছে, হ্যাঁ, আমাদের সলিড ডিফেন্স রয়েছে। সুতরাং আমরা পিছন থেকে যদি বিল্ড আপ করে যদি খেলাটাকে অ্যাটাকে পরিণত করতে পারি, সেইটা হয়তো আমাদের জন্য ভালো। এবং আপনি যেটা বলেছেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের লাস্ট কোচ যে ছিলেন সে বিল্ড আপ করার চেষ্টা করেছে, বাট বিল্ড আপটা আসলে আমরা কোন জায়গাতে করেছি সেইটা কিন্তু আমরা কখনো দেখতাম না। আমরা আমাদের হাফে অনেক পাস করেছি, ওইটা কিন্তু ভ্যালুলেস। আপনি যদি অপোনেন্ট হাফে গিয়ে যদি 4টা কোয়ালিটি পাস দিতে পারেন, ওইটা কিন্তু আপনার কাছে অনেক কাজে দেবে। সুতরাং পুরোটাই ডিপেন্ড করে কিন্তু আপনার প্লেয়ারদের কোয়ালিটির উপরে। এবং ডেফিনেটলি যে কোচ আসবে সে তো অবশ্যই সে রিসার্চ করে আসবে, এবং সে বাংলাদেশের অবশ্যই ম্যাচগুলি দেখে কিন্তু আসলে সে তার প্লেইং স্টাইলটা তৈরি করবে, এবং প্লেয়ারদের যে কোয়ালিটি রয়েছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু সে একটা প্লেইং স্টাইল তৈরি করবে। এবং স্পেশালি ইউরোপিয়ানদের একরকমের সিস্টেম থাকে, ল্যাটিন আমেরিকানদের একরকমের সিস্টেম থাকে, এশিয়ানদের আবার আরেকটা সিস্টেম থাকে। সিস্টেমে কিন্তু ডিফারেন্ট রয়েছে। আপনি একটু আগে স্কোলেনের কথা বলেছিলেন, আর্জেন্টিনা 2022-এর আগের কিন্তু একরকমের ফুটবল খেলতো, 22-এর পর থেকে কিন্তু মডার্ন ফুটবলের সাথে অনেক বেশি মানিয়ে নিয়েছে। সুতরাং ইটস ডিপেন্ড অন কোচ আসলে কোন ফিলোসফিতে আসলে কোন স্টাইলটা পছন্দ করে, এবং ওই স্টাইলের সাথে আপনার প্লেয়াররা ওইটাকে অ্যাডজাস্ট করতে পারবে কিনা। তাদের পিটার বাটলারের উদাহরণ দিচ্ছিলেন, সিনিয়রদেরকে বাদ দিয়েছেন, দলের উপর নিয়ন্ত্রণ নিয়েছিলেন, ফুটবলাররা তাকে বিশ্বাস করতে শুরু করেছিল। আমরা পুরুষ দলে দেখি যে অনেক বেশি সমালোচনা হয়, সিন্ডিকেটের কথা বলা হয়, কোচের আধিপত্য খুব বেশি থাকে না সেটা বলা হয়, বাইরে থেকে অনেক বেশি ডিসিশন আসে। এই বিষয়গুলো আসলে নতুন কোচের ক্ষেত্রে সেরকম একজন কোচ কি বাংলাদেশের জন্য খুব বেশি জরুরি কিনা, যে কড়া হেডমাস্টার হতে পারবে, যে নিজের সিদ্ধান্ত নিতে পারবে? দেখেন, সত্যি কথা বলতে ইন মাই এক্সপিরিয়েন্স, আমি 12-13 বছর যতদিন জাতীয় দলে খেলেছি, হেড কোচের উপর থেকে আপনি কথা বলবেন, এবং ওইটা যদি হেড কোচ যদি চারপাশের মানুষের কথা শুনে যদি সেইটা মাঠে ইমপ্লিমেন্ট করে, দ্যাট উইল বি প্রবলেম। মানে ওই কোচের আমি বলবো যে কোনো গার্ডস নেই, সারা পৃথিবীতেই নেই। আপনি পেপ গার্দিওলাকে কিন্তু কখনোই ম্যানচেস্টার সিটির ম্যানেজমেন্ট বলতে পারবেন না যে আজকে এই প্লেয়ারকে খেলাও, কালকে ওই প্লেয়ারকে খেলাও। গার্দিওলা কিন্তু ওখানে কোচিং করাবে না। গার্দিওলাকে এক্সাম্পল দিলাম, বাট সারা পৃথিবীর হেড কোচেরা কিন্তু এরকমই হয়। তারা কিন্তু তাদের স্টাইলে কিন্তু তারা পছন্দ করে, তারা কিন্তু বাইরের কোনো মানুষের সাজেশন নেবে না। সুতরাং এইখানে এইটার কোনো সুযোগ নেই। আমি জানি না লাস্ট কোচ আসলে এইগুলি করেছে কিনা, যদি সে করে থাকে আমি বলবো যে এটা কখনোই ঠিক না। ইভেনচুয়ালি সে শুধু আলোচনা করবে তার কোচিং স্টাফের সাথে, হ্যাঁ, তার যারা একদম পার্সোনাল স্টাফ থাকবে, অ্যাসিস্ট্যান্ট কোচ, ভিডিও অ্যানালিস্ট, তারপরে রয়েছে গোলকিপার কোচ, এদের সাথে কিন্তু আলোচনা করে সে তার টেকনিক্যাল সাইডগুলি কিন্তু ইউজ করবে। এর বাইরে কিন্তু আসলে ম্যানেজমেন্ট বলবে যে আজকে এই প্লেয়ারকে খেলাও, কালকে ওই প্লেয়ার খেলাও, এইটা কিন্তু বলার কোনো সুযোগ নেই। সুতরাং ওইখান থেকে আমি বলবো যে এইবারে কোচ আসবে সে ডেফিনেটলি আসলে কাউকে এখানে অ্যালাউ করবে না, আমি শিওর। এবং এটা কোনো পৃথিবীতে কোনো দল বা কোনো ক্লাব ফুটবলে কিন্তু কোচের উপর থেকে কিন্তু কেউ কোনো খবরদারি করার কোনো সুযোগ নেই। আমরাও আশা রাখি সেরকম একজন কোচ পাবো যে গার্ডস নিয়ে আসলে কোচিং করাবেন, বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নেবেন। জাহিদ হাসান মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।